ॐ जटिने दण्डीने नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः। দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্ব পাঠের পরবর্তী অংশ। বর্তমান প্রসঙ্গে আরও অনেক কাহিনী ভিড় করে মনে আসে, কিন্তু সমস্ত ব্যাপারেরই এক জায়গায় জ্যোতি টানতেই হয়। তার আগে আরেকটি কাহিনী বলতে হবে, বিশেষ করে এই জন্য যে এই একটি সূত্রে দরবেশজি ও মা সরোজবালা উভয়ের অন্তর্যামিত্ব দরবেশজির শিষ্য নন্তুর কাছে একই সঙ্গে উদ্ঘাটিত হয়েছিল। নন্তুর সাধন লাভ হয় কলকাতায় 1352 সালের রথের দিনে। এর কিছুদিন বাদে বোধহয় ভাদ্র মাসে তার কলকাতায় আগত এক আত্মীয়াকে কাশী পৌঁছে দেওয়ার দায়িত্ব এসে পড়ে তাঁর উপরে। কাশী যাতায়াতের খরচও জুটে যায় এই সুযোগে। দরবেশজি দেহে থাকতে নন্তুর এই একবার মাত্র কাশী যাওয়ার সৌভাগ্য হয়েছিল। শতবার বেশে মাকে দর্শনও জীবনেই একবার। কাশী যাওয়া হলেও নন্তু তাঁর আত্মীয়ার বাসাতেই ছিলেন কদিন, মঠে থাকা তাঁর ঘটে ওঠেনি। নন্তুর কাশী যাওয়ার সময় দরবেশজির শিষ্য নরেশ সেন তাঁকে 3টে কথা বলে দিয়েছিলেন। তা হলো, প্রথমত, নন্তুর ছেলেবেলা থেকে যে মাথা ঘোরার অসুখ তা জানিয়ে সে যেন দরবেশজির কাছে হোমিও চিকিৎসার প্রার্থনা জানায়। দ্বিতীয়ত, মঠে গোসাইজির ভোগে মুখশুদ্ধি হিসাবে যে আমলকি শুকনো দেয়া হয় সেই উপাদেয় প্রসাদ যেন আস্বাদন করে আসেন নন্তু। তৃতীয় নির্দেশটির একটু ব্যাখ্যা দরকার। সাধন লাভের পরপরই নন্তু দরবেশজির সাক্ষাৎ ব্যবস্থা মতো রেলওয়েতে চাকুরি করতে করতে নৈশ কলেজে বিকম পড়তে শুরু করেছিলেন। কিন্তু সকাল 9টায় অফিসে রওনা হয়ে অফিস ফেরত কলেজ করে বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা, 10:30 হয়ে যেত। নন্তু প্রায়ই নরেশকে বলতেন যে কলেজে পড়া ছেড়ে দেবেন, ও ঝামেলা আর সহ্য হয় না। নরেশ তাই বলে দিয়েছিলেন যে কাশী যখন যাওয়া হচ্ছে তখন ঠাকুরকে বলে পড়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াই ভালো। কাশী পৌঁছাবার দিন বিকেলে নন্তুর কাশীবাসিনী দিদি কল্যাণী তাকে মঠে নিয়ে গেলেন। প্রথমেই একতলায় মায়ের দর্শন লাভ হলো। মা তক্ষুনি এক বড় টুকরো মিছরি নন্তুকে খেতে দিলেন। একটু পরেই নন্তু দোতলায় দরবেশজির বসার ঘরে এলেন। দণ্ডবত করে বসতেই তিনি দেখলেন এক দীর্ঘদেহী ভদ্রলোক, গায়ে কোনো জামাটামা নেই, দরবেশজির প্রায় আসন ঘেঁষে বসে আছেন। দুজনের কথাবার্তায় বোঝা গেল ভদ্রলোকটি গোসাইজির একজন কাশীবাসী শিষ্য। নন্তুর উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রলোকটি তাঁর দুরন্ত মাথা ঘোরার যন্ত্রণার কথা দরবেশজিকে বলতে লাগলেন। বললেন যে তিনি আসনেও বসতে পারছেন না, ঠাকুর ঘরের সামনে শুয়ে পড়ে থাকতে হয়। তাঁর অসুস্থতার বিবরণ শুনে দরবেশজি তাঁর স্বভাবসিদ্ধ চড়া গলায় বললেন, তোমার ওষুধ হচ্ছে ফসফরাস 200, এতে যদি না কমে তবে কোনিয়াম 200 খেলেই আরাম হবে। নরেশ সেনের প্রথম নির্দেশ আক্ষরিক অর্থে মানা আর সম্ভব হলো না নন্তুর পক্ষে। তাঁর মনে হলো যে তাঁর জন্যই দরবেশজি এই ব্যবস্থাপত্র দিলেন।
নন্তু মঠে নবাগত, তিনি কাউকে চেনেন না, তাঁকেও কেউ চেনেন না। একটু পরে গুরুভাইদের কেউ কেউ ঘরে ঢুকতে দরবেশজি নন্তু যে তাঁদের গুরুভাই সেই পরিচয় করিয়ে দিলেন। পরদিন মঠে প্রসাদ পাবার আদেশও করলেন নন্তুকে, কিন্তু ওই ওষুধের অযাচিত ব্যবস্থাপত্র পেয়ে নন্তুর আর অন্য কোনো সমস্যার কথা দরবেশজির কাছে তুলতে মন হলো না। খানিকক্ষণ পরে নন্তু দিদির সঙ্গে ফেরার জন্য বিদায় নিয়ে বসার ঘরের বাইরে বারান্দায় বেরিয়ে এলেন। দরবেশজিও আসন ছেড়ে ঘর থেকে বেরোবার মুখে দরজার কাছে দাঁড়িয়ে গমনোদ্যত নন্তুকে নিজেই জিজ্ঞাসা করলেন, পড়াশোনা করছো তো? পড়াশোনাটা করো, ওতে তোমার ভালো হবে। নরেশের তৃতীয় নির্দেশের সমাধানও এইভাবে বিনা প্রশ্নেই হয়ে গেল। পরদিন দুপুরে মঠে প্রসাদ পাওয়ার জন্য নন্তু যথা সময়ে এলেন এবং প্রসাদ পেলেন। মঠের অন্য কোনো গুরুভাইদের সঙ্গেই তার আলাপ পরিচয় নেই। অথচ প্রসাদ পাওয়ার পর হাত ধুয়ে মঠের উঠানে দাঁড়ানো মাত্র মঠবাসী একজন সন্ন্যাসী গুরুভাই প্রায় অচেনা নন্তুর হাতে গোসাইয়ের ভোগের মুখশুদ্ধি দিয়ে বললেন, নিন গোসাইয়ের প্রসাদী মুখশুদ্ধি। এইভাবে নরেশের 3টি নির্দেশের মীমাংসা হল। নন্তুর তখন নতুন চাকুরি। ওই প্রসাদ পাওয়ার দিন বিকেলেই তার কলকাতা রওনা হওয়ার কথা। কাজেই মঠে আর বেশিক্ষণ থাকার সময় ছিল না। নন্তুর মনে হতে লাগলো যে মঠে গোসাইগির প্রসাদ তো পাওয়া হলো, কিন্তু ঠাকুরের প্রসাদ তো কেউ দিলেন না। মঠে নবাগত এবং লাজুক স্বভাবের নন্তুর পক্ষে এই আফসোস কাউকে জানাবার সুযোগ বা সম্ভাবনা ছিল না। মঠ ছেড়ে দিদির বাসায় ফেরার সময় মন্দিরের দরজা বন্ধ। বিকেল 3টের আগে দরজা খোলা হবে না। নন্তু উঠানে দাঁড়িয়ে মন্দিরের বন্ধ দরজার সামনে বারান্দায় মাথা ঠেকিয়ে প্রণাম করে রওনা হচ্ছেন। তার মনে হলো যাবার আগে মাকে একবার প্রণাম করতে পারলে ভালো হতো, কিন্তু মা তো অন্দরমহলে আছেন। তখন বিশ্রামের সময়। নন্তুর পক্ষে ভিতরে গিয়ে মাকে প্রণাম করার কোনো উপায়ই নেই। এই কথা ভাবতে ভাবতে মঠের বারান্দায় ঠেকানো মাথা তুলতেই নন্তু দেখতে পেলেন মা সশরীরে ওই বারান্দায় এসে তার সামনে দাঁড়িয়েছেন। তার পা দুখানি নন্তুর হাতের নাগালের মধ্যে। পায়ে হাত দিয়ে মাকে প্রণাম করতেই মা অনুচ্চ স্বরে বললেন, ওর প্রসাদ তো এখন কাউকে দেয়া হয় না, কুকুরে কামড়াবার পর থেকে প্রসাদ দেয়া বন্ধ আছে। কিছুদিন আগেই দরবেশজিকে কুকুরে কামড়ে দিয়েছিল এবং তখনও তার পায়ে সেই ঘা ছিল। মায়ের এই দৈব ঘটনার মতো আবির্ভাব চরণ বাড়িয়ে দিয়ে নন্তুর প্রণাম গ্রহণ এবং নন্তুর মনের গোপন জিজ্ঞাসা বা ক্ষোভের উত্তর প্রদান নন্তুর মনের মণিকোঠায়
অমূল্য মাণিক্যের মতো উজ্জ্বল হয়ে বিরাজ করছে। নন্টুর এই প্রথমবারের কাশীর মঠে যাওয়ার অভিজ্ঞতা তার চিরজীবনের তীর্থবাসের সম্বল হয়ে আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।